জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি অন্যয় কর্মকার। ব্যয়ের বড় খাত মেগা প্রকল্প হওয়ায় জনগণ বিনিয়োগের সুফল পায়নি, আর রাজস্ব আদায়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় বাজেট ঘাটতি দেখা গেছে। সকালে জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আরও বলেন, উন্নয়নের সুফল যেন প্রতিটি নাগরিক পায়, সেই লক্ষ্যে সৃজনশীল বিষয়গুলোকে অর্থনীতির মূল ধারার সাথে সম্পৃক্ত করে 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করাই এই সরকারের লক্ষ্য। সময়ে রাজস্ব আহরণ ব্যবস্থায় কাঙ্ক্ষিত অগ্রগতি পরিলক্ষিত হয়নি। রাজস্ব আদায় বৃদ্ধির চেয়ে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাজেট ঘাটতি কমানো যাচ্ছে না। মাননীয় স্পিকার, প্রকল্প ছিল অতি মূল্যায়িত এবং এগুলির সম্ভাব্যতা যাচাই ও বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে করা হয়নি। বিগত সরকারের আমলে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলো এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য। ফলশ্রুতিতে জনগণ সেই বিনিয়োগের প্রত্যাশিত সুফল ভোগ করতে পারেনি। ছুটির দিনেও চলছে সংসদের অধিবেশনে সাইবার সুরক্ষা সংশোধনী বিল, সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সহ কয়েকটি বিল পাশ হয়েছে। এ নিয়ে আরও জানাতে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। বিকেলের অধিবেশনে এ পর্যন্ত কয়টি বিল পাশ হলো, বিস্তারিত জানাবেন আমাদেরকে। বিকেলের অধিবেশন মূলত শুরু হয়েছে ঠিক 3:30 নাগাদ। বলা যায় যে প্রায় 1 ঘন্টা কিছুটা বেশি সময়, প্রায় 1.5 ঘন্টার মতো চলার পরে একটি বিরতিতে কিন্তু এখন রয়েছে সংসদ। এখনো পর্যন্ত বিকেলের ভাগে কিন্তু আমরা দেখেছি যে 9টি বিল কিন্তু পাশ হয়েছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আসলে বেশ কয়েকবার আসলে আলোচনা হয়েছে, যে জুলাই যারা শহীদ হয়েছেন কিংবা যারা আসলে যোদ্ধা ছিলেন তাদের কল্যাণে যে বিলটি, সেই বিলটি কিন্তু ঠিক নামাজের আগেই পাশ হয়েছে। এবং তার আগে আমরা দেখেছি যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটা ছিল সেটা আসলে বিল আকারে পাশ হয়েছে। এর বাইরেও বন্যপ্রাণী সংরক্ষণ, সেটা নিয়ে একটি বিল কিন্তু পাশ হয়েছে। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে বিকেলের ভাগে যে 9টি বিল পাশ হয়েছে, তার আগে আসলে সকালের ভাগেও আজকে শুক্রবারের দিনে 10টি বিল পাশ হয়েছে। এখনো পর্যন্ত বলা যায় যে আমরা বিকেল পর্যন্ত যেই বিরতি চলছে সেই বিকেল পর্যন্ত কিন্তু 19টি বিল আজ পাশ হয়েছে। এবং ধরা হচ্ছে যে আরও অন্তত 6টি বিল কিন্তু এই সন্ধ্যা নাগাদ কিংবা সন্ধ্যার পরপর আসলে সেগুলো পাশ হতে পারে। এবং যাতে বিলগুলো আসলে দ্রুত পাশ করা যায় তার জন্য কিন্তু মূলত জাতীয় সংসদ আজ শুক্রবারের দিনে বসেছে। এবং এটাই কিন্তু আসলে ইতিহাসের প্রথম যে শুক্রবারের দিন অর্থাৎ ছুটির দিনে জাতীয় সংসদ বসলো। এর বাইরে একটু জানাতে চাই যে যেহেতু সাংবিধানিক আসলে বাধ্যবাধকতা রয়েছে, সেই বাধ্যকতা মেনেই কিন্তু এই জাতীয় সংসদ আজ শুক্রবার বসলো। এবং 133টা অধ্যাদেশ যেগুলো আসলে অন্তর্বর্তী সরকার রেখে গিয়েছিল, সেই অধ্যাদেশগুলো মূলত বিল আকারে পাশের জন্য কিন্তু জাতীয় সংসদ 2 বেলা করে বসছে। এবং আজ হয়তো বলা যায় যে 8টা সাড়ে 8টার মধ্যে যেই বাকি 6টি বিল রয়েছে সেই বিলগুলোর ওপরে আলোচনা শেষে সেগুলো পাশ হওয়ার কথা রয়েছে। এর বাইরে আসলে রাষ্ট্রপতির ভাষণের উপর মূলত যেহেতু কয়েকদিন ধরে আসলে আলোচনা চলছে, আজ শেষ সময় এসে সেগুলো আসলে সরকারি দল এবং বিরোধী দলগুলো তার ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা করবেন। এই ছিল জাতীয় সংসদ থেকে সবশেষ। সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সাকিব। এদিকে আজও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। মিলছে না চাহিদা মতো তেল। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃথা। সানি, এই মুহূর্তে রাজধানীর ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি কেমন দেখছেন, আর ফুয়েল পাসের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে কিনা এ বিষয়গুলো আমাদেরকে জানাবেন। অন্যয়, আপনার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। ফুয়েল পাসটা মোটামুটি এখন যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে শুধুমাত্র রাজধানীর 2টি ফিলিং স্টেশন থেকে চালু করা হয়েছে, তাও পরীক্ষামূলকভাবে। একটি হচ্ছে ট্রাস্ট আর একটি আসাদ গেটের সোনার বাংলা, যেখানে আমি অবস্থান করছি। এই 2টি ফিলিং স্টেশনেই ফুয়েল পাসের জন্য সরকারের পক্ষ থেকে লোক পাঠানো হয়েছে। এটি পর্যায়ক্রমে 1 থেকে 3 মাসের মধ্যে সারা দেশে এটি ছড়িয়ে দেওয়া হবে। তবে আপাতত এই 2টি স্টেশনের বাইরে ফুয়েল পাসের যে কার্যক্রম সেগুলো চালু হচ্ছে না। তবে পরীক্ষা
পরীক্ষামূলকভাবে আজকে থেকে আসলে এই দুইটি এই স্টেশনে চালু হয়েছে এবং এইখানেই পরীক্ষামূলকভাবে আগামীকাল থেকে অর্থাৎ ট্রাস্টে আর সোনার বাংলায় যারা যেসব বাইকাররা বা বাইকের মালিকরা তেল নিতে আসবেন তাদেরকে ফুয়েল পাসের এই যে অ্যাপসটিতে তারা যে পূর্বে যে কত পরিমাণে তেল নিয়েছেন সেটির প্রমাণসহ অর্থাৎ ফুয়েল পাসে স্ক্যান করলে সেটি দেখতে পাবে। মূলত স্বচ্ছ এই তেল সংগ্রহের জন্য এটি স্বচ্ছতা তুলে ধরতে বা একজন বাইকার সে কত পরিমাণে তেল আগের পাম্প থেকে নিচ্ছে মোটামুটি এই জিনিসটা পরিষ্কার করার জন্য ফুয়েল পাস সিস্টেম চালু করা হয়েছে। এটি ধীরে ধীরে সমন্বয় পর্যায়ক্রমে কিন্তু ক্রমান্বয়ে সর্বত্রে ছড়িয়ে দেওয়া হবে। তবে আপাতত এই দুইটি ফিলিং স্টেশন ছাড়া অন্য কোথাও এটি দেওয়া হচ্ছে না। পরবর্তীতে যে প্রশ্নটি করলেন প্রথমে যে কেমন ভিড় চাহিদা মতো পাচ্ছেন কিনা এই প্রশ্নের উত্তরটি থাকবে অপরিবর্তিত। অত দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে যে তেলের যে চাহিদার মতো তারা নিতে আসছেন বা যে পরিমাণে একটি গাড়ির যে পরিমাণে তেল সংগ্রহ করে সেবা চাহিদা মতো তারা কিন্তু নিতে পারছেন না। তবে এখানে অভিযোগ দুই পক্ষ থেকেই কিন্তু একটি অভিযোগ রয়েছে। অর্থাৎ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে অনেকের চাহিদার বাইরেও কিন্তু অতিরিক্ত তেলের জন্য লাইনে দাঁড়াচ্ছেন। আবার যারা বাইকার বা চালক রয়েছেন বিভিন্ন যানবাহনের চালক তারা আবার অভিযোগ করছেন যে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে একটি পাম্পের 2টি নজেল থেকে তেল সরবরাহ করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে সেটি কিন্তু একটি নজেলে দিচ্ছে দেখে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছে এবং দীর্ঘ লাইন হচ্ছে। তবে এখন পর্যন্ত আসলে সরকারের পক্ষ থেকে তেলের সংকট রয়েছে বা দেশে তেল নিয়ে কোনো সংকটের কোনো সম্ভাবনা রয়েছে এমন কোনো বার্তা দেননি। আগামী 2 মাস পর্যন্ত তেল মজুত আছে বা প্রয়োজন মতো তেল সরবরাহ করা যাবে বলে সরকারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। তো অন্যয় আসাদ গেটের তেল পাম্প থেকে এই ছিল সবশেষ আমার কাছে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এই কর্মসূচির উদ্বোধন করেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভী বলেন, যারা আওয়ামী লীগের দুঃশাসনের কবলে পড়ে নির্যাতনের শিকার হয়েছেন তাদের মধ্য থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্য বেছে নেওয়া হবে। আরও বলেন, নিপীড়ন, নির্যাতন, কারাবরণ সবই সহ্য করতে হয়েছে বিএনপির নারী নেত্রীদের। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন দলের মনোনয়ন বোর্ড। ফর্মের দাম নির্ধারণ করা হয়েছে 50,000 টাকা। দলের যে পার্লামেন্টারি বোর্ড সেই বোর্ড সিদ্ধান্ত নেবেন সব কিছু বিবেচনা করেই, অর্থাৎ আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যে যোগ্যতা থাকা দরকার সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। শেরপুরের নির্বাচন ও বগুড়ার উপনির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, জাল ভোট ও কেন্দ্র দখলের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি নব্য ফ্যাসিবাদী হয়ে ওঠার চেষ্টা করছে। রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, নির্বাচনে হামলা ও অনিয়মে জড়িতদের এখনও গ্রেপ্তার করা হয়নি। বলেন, গতকালের নির্বাচন আবারও প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার গঠনের পর বিএনপি গণভোটে জনগণের রায় উপেক্ষা করেছে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি এই 2টি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। যে পরিমাণ অনিয়ম, গুরুতর অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি প্রমাণ করে সেই নির্বাচন একতরফাভাবে বিএনপির প্রার্থীরা দখল করে তারা কেটে কুটে ভর্তি করে নিয়েছে। এই নির্বাচন আমরা মানি না। নির্বাচন বাতিল করতে হবে। এই 2টি আসনের পুনর্নির্বাচন দাবি করছে। যারা হামলা করেছে, ভোট কেটেছে, আমাদের লোকদেরকে মেরে মেরে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে, তাদেরকে আমরা গ্রেফতার দাবি করছি। হামের উপসর্গ নিয়ে সকাল 10টা পর্যন্ত গেল 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে হামের হটস্পট রাজশাহীতে সবশেষ তথ্য অনুযায়ী হামে আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে কারো মৃত্যু হয়নি।
বরিশালে হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আর 2 শিশুর মৃত্যু হয়েছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই 2 শিশুর মৃত্যু হয়। এদিকে ময়মনসিংহেও 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 10। তবে হামের হটস্পট রাজশাহীতে সকাল 10টা পর্যন্ত 24 ঘন্টায় হামে আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। যদিও হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 29 জন। কুমিল্লায় আরও হামের উপসর্গ নিয়ে 26 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ছাড়িয়েছে 500। এদিকে আগামী 12 এপ্রিল থেকে দেশের 5টি সিটি কর্পোরেশন ও পর্যায়ক্রমে সারা দেশে হামের টিকা দেয়া হবে বলে নীলফামারীতে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রের থেকে বাইরে থেকে সহযোগিতা করে নকল দেওয়া হয় এবং তাদেরকে যদি পুলিশ অ্যারেস্ট করে তাদেরকে কিন্তু কোনো আইনের আওতায় আনা যায় না, কোনো আইন নেই। সেই জন্য 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্ট এটাও ঢুকানো হয়েছে। প্রশ্নপত্র ফাঁস কোনো অবস্থাতেই আমরা হতে দেব না এবং হতে পারবে না। কক্সবাজারে উখিয়ার বালুখালী সীমান্তের শূন্যরেখায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সকাল 10টার দিকে উখিয়ার বালুখালী সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে জানান বিজিবির উখিয়া 64 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম। স্থানীয়রা জানান, সকালে বালুখালী সীমান্তের শূন্যরেখায় নাফ নদীর অভ্যন্তরে কয়েকজন মাছ ধরছিল। এক পর্যায়ে হঠাৎ বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে যায় রোহিঙ্গা জেলে সাদেকের। ঘটনাস্থলে উপস্থিত অন্যরা তাকে উদ্ধার করে কুতুপালংয়ের MSF হাসপাতালে নিয়ে যায়। দেশের বাইরের খবর, লেবাননে ইসরায়েলি হামলার জেরে ইরান যুদ্ধবিরতি থেকে সরে আসার হুমকি দেওয়ার পরও তৃতীয় দিনের মতো আগ্রাসন অব্যাহত রেখেছে IDF। হতাহতের সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বৈরুতের হাসপাতালগুলো। এ অবস্থায় বৈরুতের 2টি হাসপাতাল দ্রুত খালি করার জন্য ইসরায়েলি নির্দেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে আহ্বানে সাড়া না দিয়ে উল্টো যুদ্ধ বন্ধ না করার হুমকি দিয়েছে ইসরায়েল। এছাড়া লেবাননের সঙ্গে ইসরায়েল সরাসরি আলোচনা করতে চায় বলেও জানিয়েছেন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে কূটনীতি নস্যাৎ করতে দিলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বোকামি হবে বলে হুঁশিয়ার করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজ প্রণালী দিয়ে দিনে 15টি জাহাজ চলাচলে তেহরান সীমা নির্ধারণ করে দিয়েছে বলে খবর প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস। ফলে হরমুজ প্রণালী দিয়ে ইরান যুদ্ধবিরতি শর্তের পরিপন্থী আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প। ইসলামাবাদে শনিবার ওয়াশিংটন তেহরানের কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।